আমি প্রায় সময় একটা জিনিসের মোকাবেলা করতে হয় বা দেখি আর কি, এলিটিজম কাজ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের মধ্যে, যে সে গ্রামে জন্মাইছে, উনি সে শহরে জন্মাইছে, উনি গ্রামের কোনো ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করছে, আর আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। এই যে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করা, চিন্তার বিভাজন, তাকে এই এলিটিজমটা আপনি কিভাবে দেখেন? এটা আমাদের জাতিগতভাবেই আমরা একটু প্রতিযোগিতা প্রবণ এবং আমরা একটু সুপিরিয়রিটি কমপ্লেক্সে বা একটু অতিমন্যতায় ভুগি। অন্যকে হীনমন্যতায় ভোগাতে পারলে আমাদের ভালো লাগে। আমরা ছেলেবেলায় আমরা প্রশ্ন শিকার হয়েছি, প্রশ্নের যে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? এই প্রশ্নটার শিকার কিন্তু আমাদেরকে হতে হয়েছে। বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো, এখানেও একটা প্রতিযোগিতা ওখান থেকে শুরু করে দেওয়া হয়েছিল। ঠিক তেমনিভাবে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে কোন চাকরি করছে, কে কী রঙের জামা পরছে, কে কোন ব্র্যান্ডের জামা পরছে, কোন ব্র্যান্ডের জুতো পরছে, এটা একটা প্রতিযোগিতা আমাদের সব ক্ষেত্রেই থাকে। পোশাকে থাকে, খাবারে থাকে, আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটাতেও থাকে। যেমন আমি যদি এখন সমুদ্র দেখার জন্য আমি যদি পটুয়াখালীতে চলে যাই, অনেকেই এসে বলবে তুমি তো মালদ্বীপে গেলেই তো পারতে। আমি যদি পাহাড় দেখার জন্য এখন একটু বান্দরবানে চলে যাই, কেউ কেউ এসে হয়তো বলতে পারেন তুমি তো দার্জিলিং গেলেই পারতে। ঠিক তেমনিভাবে কেউ যদি গ্রামের বা মফস্বলের একটা কলেজে সে যদি স্নাতক পড়ে, তাহলে তাকে প্রচণ্ড রকমের আঘাত করা হয় যে তুমি তোমার বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কেন সুযোগ পাওনি, তুমি কেন বুয়েটে পাওনি। এটা হচ্ছে যে আমাদের সব কিছুতে নিজেকে শ্রেয় ভাবার যে একটা প্রতিযোগিতা, এটা ছেলেবেলা থেকে আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়। এবং এই প্রতিযোগিতা যে শুধুমাত্র এলিটিজম যে শহর গ্রাম বা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তা না, একদম ছেলেবেলা থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা যে পোশাকটা পরেছে তোমার তার চাইতে ভালো পোশাক পরতে হবে। এই যে সবসময় নিজেকে এগিয়ে রাখার যে প্রবণতা, এই প্রবণতা এখান থেকে এসেছে। এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলিটিজম বা গ্রাম শহর কেন্দ্রিক এলিটিজম, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, এটা নিরবচ্ছিন্ন বা ইনক্লুসিভ একটা ব্যাপার। আমাদের সামগ্রিক যে অতিমন্যতা, সুপারিটি কমপ্লেক্স, সেটারই একটা অংশ হচ্ছে। তারা বড় হয়ে অনেক কিছু হতে চায়, কেউ কবি হতে চায়, কেউ অভিনেতা হতে চায়, তো হতে চাইতেই পারে। তার প্রস্তুতির কালটা কেমন হওয়া উচিত? এখন আপনি যদি আমাকে তরুণ যদি না ভাবেন, তাহলে বলতে পারি যে আমার চাইতে কম বয়স্ক যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বক্তব্যই, সেটা হচ্ছে যে জোরপূর্বক কোনো কিছু হওয়ার চেষ্টা করো না। যেমন তোমার অভিনয় হয় না, তুমি নিজেকে যদি প্রশ্ন করো যে তোমার কি হয়, তুমি যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে সবচেয়ে সৎ উত্তর। নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, এর চাইতে সৎ উত্তর আর হয় না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে যে সে অভিনয় পারে কি না, সে যদি নিজেকে নিজে উত্তর দেয় যে অভিনয় পারে না, তার আসলে অভিনেতা হওয়ার চেষ্টা করে ঠিক না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় যে তার কবিতা হয় না, তার কবি হওয়ার চেষ্টা করাটা উচিত না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় যে তার চিত্রকর্মটা হয় না, তার চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করা উচিত না। তার যে জিনিসটা হয়, নিজেকে প্রশ্ন করে সে যেটার ইতিবাচক উত্তর পায়, আমার এই জিনিসটা হয়, তার সেই জিনিসটাই চেষ্টা করা উচিত। অর্থাৎ জোরপূর্বক কোনো কিছু হওয়ার চেষ্টা করলে হয়তো সাময়িক সময়ের জন্য 6 মাস 1 বছরের জন্য নায়ক হওয়া যায়, 6 মাস 1 বছরের জন্য একটা বই প্রকাশ করে অনেক মিডিয়া কাভারেজ টাভারেজ পাওয়া যায়, তো একটা পর্যায়ে না ঠাস করে ভেঙে পড়তে হবে। বা ভেঙে পড়া শব্দটা কি ঠাস হবে না চটাস হবে না পটাশ হবে সেটা জানি না, কিন্তু ভেঙে পড়তে হবে এটা নিশ্চিত। একটা কথা বলা যায় যে এভারেস্টে কিন্তু হেলিকপ্টার নিয়েও ওঠা যায়, আবার অনেকে কিন্তু ওই পর্বতারোহীদের মতো করে ওই লাঠিতে ভর দিয়েও কিন্তু ওঠা যায়। যারা লাঠিতে ভর দিয়ে ওঠেন, ইতিহাস তাদেরকে মনে রাখে। আর হেলিকপ্টারে করে যারা হিমালয়ের উপর দিয়ে যারা একটু প্রদক্ষিণ করেন, যারা একটুখানি দেখি করেন, তাদেরকে কেউ মনে রাখে না। সফলতার কোনো যে সংক্ষিপ্ত উপায় নেই, এটা সবাই জানে। এবং উপরে উঠতে গিয়ে সিঁড়ির যে কোনো একটা ধাপ অতিক্রম না করে, পাটা আরেকটু উঁচু করে যারা উঠে যায়, ওই ধাপটা অতিক্রম না করে একটা না একটা পর্যায়ে তাদেরকে পড়ে যেতে হয়। আর যারা একটা 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 করে ধাপ পেরিয়ে তারপরে ওঠেন, তারা কিন্তু পড়েন না। নিজেকে যদি আমি বলি নিজের কথা, সেটা হচ্ছে যে আমি এত বেশি পরিশ্রম করেছি যে পরিশ্রমগুলো আমার এই আমার সাজানো গোছানো চেহারা দেখে বোঝা যাচ্ছে না। আমার যে অগোছালো যে চেহারাটা, সেই চেহারাটা যদি তারা দেখতো, তাহলে তারা বুঝতে পারতো যে কতটা সংগ্রাম করতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে জবরদস্তি করে কোনো কিছু হওয়ার চেষ্টা করা দরকার নেই। প্রকৃতিগতভাবে আমি যেটা পারি আমার সেটাই হওয়া উচিত, এর বাইরে আর কোনো। বই পড়ার গুরুত্বটা একটু শুনি। প্রচণ্ড। এই যে আমরা এখন বই পড়ছি না, আমরা আগেকার যুগে যে মানুষ যে
যে কাজটা করতো সেটা হচ্ছে দূরপাল্লার বাসে করে যাতায়াতের সময় বা ট্রেনে করে যাতায়াতের সময় হাতে ছোট একটা বই থাকতো, কিংবা ট্রাফিক জ্যামে পড়লে সেই সময়টা কাটানোর জন্য একটা বই থাকতো। আমাদের হাতে সংবাদপত্র ছিল। তো এখন সমস্ত কিছু স্মার্টফোনের মধ্যে ঢুকে যাওয়ার ফলে যেটা হচ্ছে পড়ার প্রবণতা নষ্ট হয়ে যাচ্ছে। পড়ার প্রবণতা নষ্ট হলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, মানুষের কল্পনা শক্তিটা নষ্ট হয়ে যায়। আমি শুরুতেই বলেছিলাম আমার কল্পনা শক্তি কম। এটার অন্যতম একটা কারণ হতে পারে যে খুব অল্প বয়সেই আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচণ্ড আসক্ত হয়ে পড়েছিলাম। এখনও সেই আসক্তিটা আছে। বই না পড়লে একটা মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, তার কল্পনা শক্তিটা নষ্ট হয়ে যায়। সে কোনো কিছু কল্পনা করতে পারে না। সব কিছু চোখের সামনে ভিডিও আকারে, স্মার্টফোনের সমস্ত কিছু যদি সে দেখে, সে কোনো কিছু কল্পনা করতে পারে না। সে বুঝতে পারে না যে এই ঘটনার প্রকৃত মাহাত্ম্য কী। কিন্তু সে যখন বই পড়বে, বইয়ের মধ্যে যেহেতু ভিডিও থাকে না, বইয়ের মধ্যে যেহেতু নোটিফিকেশন নেই, নোটিফিকেশন মুক্ত, ভিডিও মুক্ত একটা জগৎ হচ্ছে বই। এই বইটা পড়ার সময় কেউ কাউকে উত্ত্যক্ত করে না, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ নোটিফিকেশন পাঠিয়ে কেউ অপেক্ষা করে না যে সাথে সাথে উত্তর দিতে হবে। বইটা পড়তে গেলে সবচেয়ে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে এক ছিল এক রাজা, তার ছিল 3টে রানী, প্রত্যেক রানী ছিল 10টা করে ছেলে। এই 3টা বাক্য বলার সাথে সাথে 34টা চরিত্র কিন্তু সামনে চলে আসে। রাজা একজন, 3জন রানী, আর 10টা করে যে ছেলে, 30টা তাদের ছেলে। তাহলে মোট 34টা চরিত্র মুহূর্তের মধ্যেই, 1 সেকেন্ডের মধ্যে আমরা ভেবে ফেলি এই 34টা চরিত্র। কিন্তু এই 34টা চরিত্র যদি আমাকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়, আমি কিন্তু আর কল্পনা করব না। এই কল্পনার জগৎটা যাতে নষ্ট না হয় এবং আমাদের মধ্যে অস্থিরতা যাতে তৈরি না হয়, সেজন্য সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে বই পড়া। তো বই যারা না পড়বে তারা অস্থির থাকবে, তাদের কল্পনা শক্তি নষ্ট হয়ে যাবে এবং তারা জীবিত থেকেও একটা মৃত জীবন যাপন করবে।